This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নিউজ টপ 9 রাত 10:30 দুটি গুরুত্বপূর্ণ খবরের দিকে এবার নজর রাখার পালা। পিসিআর কে বলবো এক এক করে সেই ইনফরমেশন প্লে করতে। আমাদের এই মুহূর্তে 10:30 রাত 10:30 দুটি বড় ব্রেকিং, দুই কোর্টে ধাক্কার পর শেষ পর্যন্ত শাহজাহানকে পেল হেফাজতে। সিবিআই এর হাতে শাহজাহানকে তুলে দিল সিআইডি এবং তার পরবর্তী ইনফরমেশন যা আমরা পাচ্ছি এখনো পর্যন্ত হাইকোর্টের দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই এই হ্যান্ডওভার হলো। পরবর্তী ইনফরমেশনের দিকে নজর রাখবো, যেই খবরের দিকে নজর রাখতেই হচ্ছে তৃণমূলের ব্রিগেড প্রস্তুতি শিবিরের চূড়ান্ত বিশৃঙ্খলা। আপনারা জানেন 3 দিন পর রয়েছে জনগর্জন সভা এবং তার আগেই গীতাঞ্জলি স্টেডিয়ামে দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে তীব্র বচসা। তৃণমূলের ব্রিগেডের প্রস্তুতি শিবিরে চূড়ান্ত অব্যবস্থা, সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। তবে শুরুতেই অবশেষে সন্দেশখালীর বাঘ সিবিআই এর খাঁচায়। শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। সিআইডি কখন শাহজাহানকে পাবে, কখন তাদেরকে হস্তান্তর করা হবে তা নিয়ে মঙ্গলবার থেকে জোর টানাপোড়েন চলছিল। বুধবারও সন্দেশখালী সংক্রান্ত মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় আজ বিকেল 4:15 মধ্যে, 4:15 মধ্যে শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে। যদিও তা হয়নি, সময় পেরিয়ে যাওয়ার পর ভবানী ভবনের পেছন গেট দিয়ে শাহজাহানকে নিয়ে যায় এসএসকেএমে সিআইডি আধিকারিকরা। এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষার পর সন্ধে 6:45 তখন শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। ভবানী ভবন থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জোকা ইএসআই এ নিয়ে যাওয়ায় সিবিআই। সেখানে শাহজাহানকে দেখে চোর চোর স্লোগান ওঠে, আপনারা শুনুন একবার। ব্যক্তি এক, অভিযুক্ত এক, কিন্তু ছবি দুই। শাহজাহান শেখ গ্রেফতারের পর যখন পুলিশ হেফাজতে ছিল, যখন তাকে বসিরহাট আদালতে কোর্ট লকআপ থেকে ইজলাসে নিয়ে যাওয়া হয়, তখন যেন সে সগর্বে ফুলে ফেপেছিল, নিজের গর্বেই সে ফুলে ফেপেছিল। যেন পুলিশ তাকে গ্রেফতার করেনি, সে পুলিশকে গ্রেফতার করেছে, সেটা বিরোধী দলের থেকে অভিযোগ করা হয়েছে। পুলিশ তার হাতে তো দূর, তার শরীরের কোনো জায়গায় স্পর্শ করতে পারেনি যখন তাকে এজলাসে নিয়ে যাওয়া হয়েছিল। সাধারণত অন্য অভিযুক্তের ক্ষেত্রে কিন্তু হাত ধরে অন্তত নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই শেখ শাহজাহান যখন এবার সিবিআই দফতরে তাকে নিয়ে আসা হলো, হাইকোর্টের নির্দেশে নিয়ে আসলো, সেই শেখ শাহজাহানের সেই গর্ব কোথাও যেন চুপসে গিয়েছে, কোথাও যেন তার শরীরের মধ্যে সেই আত্মবিশ্বাস একেবারেই নেই বললেই চলে। সেই ছবি ধরা পড়ছে যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং সিবিআই অফিসাররা শেখ শাহজাহানকে ভবানী ভবন থেকে নিজেদের হেফাজতে দিল। সেই সময় থেকেই কার্যত তার শরীরে সেই শরীরী ভাষা বলে দিচ্ছে যে শেখ শাহজাহান এবার আস্তে আস্তে সেই আত্মবিশ্বাস, সেই মনোবল হারাতে শুরু করেছে। এবং তার পরবর্তীতে যখন জোকা ইএসআই হাসপাতাল এবং শেষমেশ যখন নিজাম প্যালেসে নিয়ে আসা হলো, দেখা গেল সেই শেখ শাহজাহানকে একেবারে কার্যত ধরে নিয়ে যাচ্ছে সিবিআই অফিসাররা এবং চারপাশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটপ। আর সেখানেই শেখ শাহজাহানের সেই পুরনো ছবি কোথাও যেন হারিয়ে গেল, কোথাও যেন ম্লান হয়ে গেল। সেই শেখ শাহজাহান কোথাও যেন হারিয়ে যেতে দেখা গেল। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। আর এখান থেকে নিজাম প্যালেসে আনা হয় শাহজাহানকে। কেন্দ্রীয় বাহিনীতে ঘিরে ফেলা হয়েছে গোটা নিজাম প্যালেস চত্বর। জানুয়ারি মাসের 5 তারিখ থেকে যে ঘটনার সূত্রপাত, সন্দেশখালীর তথাকথিত বেতাজ বাদশা শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত নিজেদের হেফাজতে পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তার মাঝখানে 2 মাসেরও বেশি সময় কেটে গিয়েছে, নানা রকম টানাপোড়েন চলেছে এবং শেষ পর্যায়ে টানাপোড়েন দেখা গেল সিআইডি বনাম সিবিআই। গতকাল সিআইডি কোনোভাবেই হস্তান্তর করেনি শেখ শাহজাহানকে। শেষ পর্যন্ত হাইকোর্টের মধ্যস্থতায় হাইকোর্ট পরপর 2 বার হস্তান্তরের নির্দেশ দেওয়ার পর শেষ পর্যন্ত সিবিআই হাতে তুলে দিল শেখ শাহজাহানকে। 9:22 নিজাম প্যালেসে শেখ শাহজাহানকে নিয়ে উপস্থিত হন সিবিআই আধিকারিকরা। নিরাপত্তার ঘেরাটোপে
প্রায় 1 প্লেটুনের মতো সিআরপিএফ বাহিনীর উপস্থিতিতে সেই শেখ শাহজাহানকে নিয়ে আসা হলো। এবং এই মুহূর্তে শেখ শাহজাহানের কাছে সিবিআই আধিকারিকদের মূল দুটো প্রশ্ন। 5 তারিখ কেন তিনি মরিয়া হয়ে ইডি আধিকারিকদের ওপর হামলা চালিয়েছিলেন, তল্লাশিতে বিঘ্ন ঘটিয়েছিলেন যাতে তল্লাশি না চালাতে পারেন, কী ছিল সেদিন শেখ শাহজাহানের বাড়িতে? আর দ্বিতীয় প্রশ্ন, এই 56 দিন রাজ্য পুলিশের হেফাজতে যাওয়ার আগ পর্যন্ত কোথায় শাহজাহান ছিলেন এবং কার কার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। এবং সেখান থেকেই সিবিআই আধিকারিকরা মনে করছেন রেশন দুর্নীতি থেকে শুরু করে আরও একাধিক রহস্যের নতুন নতুন সূত্র পাওয়া যাবে। ক্যামেরায় পিকুর সঙ্গে সিজার এবং সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সমাবেশ আপনারা জানেন, আর সেই ব্রিগেডের প্রস্তুতি শিবিরে গোষ্ঠী কোন্দলে তুলকালাম কাণ্ড। 2 কাউন্সিলরের কাজিয়ায় দফায় দফায় উত্তপ্ত গীতাঞ্জলি স্টেডিয়াম চত্বর। বিকেলে 2 কাউন্সিলর লিপিকা মান্না এবং সুশান্ত ঘোষের অনুগামীদের মধ্যে তুমুল বচসা, তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুপক্ষই। এরপরই রুবির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান লিপিকা মান্নার অনুগামীরা। এর জেরে রুবি মোড় বালিগঞ্জ কানেক্টরে তীব্র যানজট তৈরি হয়। এখানেই গোলমাল থামেনি। এরপর কসবা থানার সামনে অনুগামীদের নিয়ে অবস্থানে বসে পড়েন লিপিকা মান্না। যদিও আমরা যা খবর পাচ্ছি এই মুহূর্তে সেই অবরোধ উঠে গিয়েছে, কিন্তু কিছু বক্তব্য তার আগে শুনেন। লিপিকা মান্না তো আপনাদের দলেরই কাউন্সিলর, উনি কেন এই শোনা যাচ্ছে না, কেন করছেন? হয়ে গেছে। লিপিকা মান্নাকে তুমি টিকিট দিয়েছিল, এটা শোনা তোমার হাত ধরে কাউন্সিলর টিকিট পেয়েছিল, টিকিট দল দিয়েছিল। দল দেওয়ার পরে যদি নিজেকে মনে করে আমি সর্বময় কর্তৃ, মানুষ প্রজা, ঘটনাটা কি ঘটেছে কি ঘটেছে পরে বলছি, আমাদের চলে যাক পরে বলছি। ছেলেরা এসে মার, ছেলেদের মার, মেয়েদের মার, কেন করবে? কেন করেছে, কেন করছে এটা? উনি আমাকে ঢুকতে দেবে না এই ওয়ার্ডে। এই ওয়ার্ডে আমি কোনো কাজ করতে পারবো না। আপনি এই ওয়ার্ডেরই কাউন্সিলর। এই ওয়ার্ডের কাউন্সিলর। বলবো আমাদের সঙ্গে প্রতিনিধি আজিজ রয়েছেন। আজিজ, জনগর্জন সভার 3 দিন আগে যদি 2 তৃণমূল কাউন্সিলরের যারা সঙ্গী সমর্থক তাদের এরকম তর্জন গর্জন শোনা যায়, তাহলে তো সত্যিই কান পাতা দেয়। একেবারেই তাই। এবং বিগত 2.5-3 ঘন্টা যাবৎ কসবা থানার বাইরে কিন্তু 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, তার যারা সমর্থক ছিলেন, মূলত যে অভিযোগ তারা করেছেন, এই 107 নম্বর ওয়ার্ড গীতাঞ্জলি স্টেডিয়াম কিন্তু সেই 107 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এবং সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা। লিপিকা মান্না এবং তার অনুগামীরা যেমনটা অভিযোগ করছেন যে যেহেতু এই ওয়ার্ডে দীর্ঘদিন সুশান্ত ঘোষ তিনি এখানকার পৌরপিতা ছিলেন এবং তার যে সমর্থকরা তারা লিপিকা মান্না এবং তার যারা অনুগামী আছেন তাদেরকে কোনোভাবেই কাজ করতে দেন না। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা, সেখানে একেবারে আজকে ছবিটা অ্যাটলিস্ট স্পষ্ট হচ্ছে যে এই অবরোধ চলছিল সেই অবরোধ উঠে গিয়েছে, ব্যস্ততম রাস্তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। অন্যদিকে নবম দশমে চাকরিহারাদের নয়া আবেদন, বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি থাকাকালীন তার রায় খারিজের আবেদন চাকরিহারাদের। নবম দশম গ্রুপ সি গ্রুপ ডির চাকরিহারাদের তরফে নয়া আবেদন। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবেদন মামলাকারীদের। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। শ্রাবন্তী শাহ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, দেবাংশু বসাকের স্পেশাল বেঞ্চে এই আবেদন মামলাটি শুনানি চলছে। সেই মামলাতে এই নয়া আবেদন করেছেন যারা চাকরি হারাদের, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বক্তব্য যে বিচারপতি থাকাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ধরনের যে সমস্ত অর্ডারগুলি দিয়েছিলেন সেগুলি সবকটাই উদ্দেশ্য প্রণোদিত ছিল, ফলে তার সমস্ত অর্ডার খারিজ করা হোক। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। বসিরহাট লোকসভা লাগোয়া বারাসাতের সভা থেকে সন্দেশখালি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর। অত্যাচারী নেতাকে বাঁচানোর চেষ্টা, ঘোর পাপ করেছে তৃণমূল। তোপ মোদির। রাজ্যে সন্দেশখালির ঝড় উঠবে বলে হুঁশিয়ারি। বাংলায় তৃণমূলের নামে গ্রহণ লেগেছে। উন্নয়ন প্রশ্নেও শাসক দলকে নিশানা করেছেন নমো। মণিপুরের প্রসঙ্গ টেনে পাল্টা জবাব তৃণমূলের। মা বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। আর মণিপুরে ওই রকম সমস্ত ঘটনাগুলো হওয়ার পরেও না পৌঁছানো, আমার নিশ্চয়ই মনে হয় যে দেশের প্রত্যেকটি মহিলা মর্মাহত। আরামবাগ কৃষ্ণনগরের পর ভোটবাংলায় প্রধানমন্ত্রীর তৃতীয় সভা।
সন্দেশখালী থেকে ৮০ কিলোমিটার দূরে বারাসাতের মঞ্চ থেকে মোদির মুখে বারবার উঠে এলো দ্বীপে অত্যাচারের প্রসঙ্গ। শাহজাহানকে আড়াল করার অভিযোগে নারী নিরাপত্তা নিয়ে তুলোধনা করলেন তৃণমূলকে। মোদির অভিযোগ, রাজ্য বাংলার মা বোনেদের সুরক্ষা দিতে ব্যর্থ। এরপরই শাসক দলকে তোপ দেগে মোদি বলেন, রাজ্যে সন্দেশখালীর ঝড় উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। মা বোনেদের সঙ্গে अत्याचार करे टीएमसी घोर पाप करेছে। बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है। পাল্টা মণিপুর হাতরাসের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে জবাব দিয়েছে তৃণমূল। মণিপুরে দেখিনি, উন্নাওয়ে দেখিনি, হাতরাসে দেখিনি, তাহলে কি হলো? সে জায়গাগুলোই যদি প্রধানমন্ত্রী একই রকমের পদক্ষেপ নিতেন তাহলে বুঝতাম। 20 জনে 3 জন মহিলা আর 195 জনে 28 জন মহিলা, তাহলে কোথায় 33%, কোথায় কি? মোদির পরিবার নিয়ে কটাক্ষ করেছিলেন লালু প্রসাদ। তার জবাব দিয়ে এদিন মোদির আক্রমণ, যেখানেই বিরোধীদের সরকার সেখানেই বাধা পাচ্ছে উন্নয়ন। बंगाल पर टीएमसी नाम का जो ग्रहण लगा हुआ है वो इस राज्य के विकास को आगे नहीं बढ़ने दे रहा। इसलिए आप सभी बहनों को इंडी गठबंधन को हराना, देश के कोने कोने में कमल खिलाना है। বাংলা বিকশিত, বাংলা আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। নরেন্দ্র মোদীদের প্রতিহিংসা রাজনীতির যে সমস্ত বাধা, বৈষম্য, প্রতিহিংসা প্রতিরোধ সত্ত্বেও বাংলা এগিয়ে চলেছে, ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে। সন্দেশখালী ইস্যু জিয়ে রাখতে টানা কর্মসূচি নিয়েছে বিজেপি। সন্দেশখালীতে 3 মাসের জন্য ঘর ভাড়া নিয়েছেন খোদ বিরোধী দলনেতা। আর সন্দেশখালী যে লোকসভার অন্তর্গত সেই বসিরহাট লাগোয়া বারাসাতের সভা থেকে বারবার মোদির মুখে সেই সন্দেশখালীর কথা। নারী নিরাপত্তা নিয়ে ছত্রে ছত্রে বিঁধলেন তৃণমূলকে। প্রদীপ্তকান্তি ঘোষ, দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা ভোটের আগে তৃণমূলে বড় ধাক্কা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। এটা শাহজাহান শিবুদের সরকার। দল বদলেই তৃণমূলকে তোপ তাপসের। দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক দেন তাপস। তাপসের এই দলত্যাগ দুর্ভাগ্যজনক মন্তব্য কুণাল ঘোষের। শুধু তাই নয়, কুণালের মতে তৃণমূল থেকে অন্য দলে যাওয়া আটকাতে অনেক আগেই সক্রিয় হওয়া উচিত ছিল, তাহলে দলের মঙ্গল হতো। তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক। তাপস রায়ের দল বদল আরও দুর্ভাগ্যজনক। যে বিজেপির বিরুদ্ধে তাপস রায় এতদিন তৃণমূলের মঞ্চ থেকে লড়াই করেছেন, সেই বিজেপিতে তাপস রায়ের যোগদান করা আমাদের ক্ষেত্রে বেদনাদায়ক। কখনো সজলকে চলে যেতে হবে, কখনো তাপস রায়কে চলে যেতে হবে, কখনো অমুককে চলে যেতে হবে। এইটা অনেক আগে থেকে যাতে দল হস্তক্ষেপ করে এই প্রস্থান পর্বগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে সেটা দলের জন্য নিশ্চিতভাবে মঙ্গলজনক ছিল। এরাও আলোচনা করছি যে এই ধরনের ঘটনাগুলো যদি সময় থাকতে হস্তক্ষেপ হয় তাহলে বোধহয় খানিকটা অ্যাভয়েড করা সম্ভব হয়। এর যোগ্য জবাব দিয়েছেন তাপস রায়ও। বিজেপিতে যোগদানের পর TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ নেতার সাফ কথা, অতীত ঘেঁটে লাভ নেই। তৃণমূলের একজন মুখপাত্র তিনি বলছেন যে তাপস রায় যে কারণে দল ছাড়লেন সেটা দলের ভাবনা চিন্তা করা উচিত এবং দলকে এ ব্যাপারে আগে ভাবা উচিত ছিল। আর এখন এই কথা বলে আর কি লাভ? দলে এই যে দল কি আজকে আর এই সময় আমি একটা কথা বলি, আর এই সমস্ত অতীত ঘেটে পাস্ট ঘেটে কোনো লাভ নেই। এখন আমার আজ টুডে অ্যান্ড অনওয়ার্ডস আমার সামনে এগোনোর কথা, দেখার কথা, কাজ করার কথা। লোকসভা নির্বাচন আগে দলের কি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাকে দেখা যাবে সেটা তো আমি বলতে পারবো না। সেটা আমি যে দলে যুক্ত হলাম আজ থেকে, সেই দলের জেলা রাজ্য নেতৃত্ব যেমনভাবে আমাকে তারা ব্যবহার করবেন, দায়িত্ব দেবেন, আমি ঠিক সেইভাবেই চলব। দলের তৃণমূলের যারা প্রথম সারির নেতারা তারা প্রায় রেড়ে করে উঠেছেন এবং তারা সব আশ্রয় নিয়ে পড়েছেন আপনার বিরোধিতায়। ওরা যে সকলে রেড়ে করে তেড়ে আসছে, তারপরে আমি একটা সঠিক কাজই করেছি এবং সেটার জন্যই ওদের এত যন্ত্রণা ব্যথা। আমাকে নিয়ে তো ভাবনা চিন্তা করছে কেন? আগে যখন ভাবেনি, আগে যখন কোনো কিছু
ভাবনা চিন্তা করেনি, আমাকে নিয়ে যেন আগামী দিনে ওরা ভাবনা চিন্তা না করে, নিজেদের নিয়ে ভাবুক।